আমেরিকা বলতে আনফরচুনেটলি আবার ফিরে আসবো আমি, দুটো আমেরিকা। যে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি মানে হচ্ছে যারা ভিসাধারী বলো বা নাগরিকই বলো, আমরা তোমাদেরকে 2600 টাকা করে টিকিট দিয়ে দেবো, তোমরা ফিরে চলে যাবে। তো এটার সাথে তাজমহলের সম্পর্কটা কি? পার পার্সন 2600 ডলার, অনেক বেশি সস্তা আমেরিকান গভর্নমেন্টের কাছে। এটা এক নম্বর। যারা বিভিন্ন কাজের জন্য আমেরিকায় আছে, চাকরি নিয়ে আমেরিকায় এসছে বা পড়তে এসছে, তাদের ক্ষেত্রে আমেরিকায় থাকাটা অনিশ্চিত। এবং তুমি যদি সামগ্রিকভাবে পিউ রিসার্চ ইনস্টিটিউটের সার্ভেটা দেখো, তুমি দেখতে পাবে সামগ্রিকভাবে গত 3 মাসে 1.5%। কিন্তু তুমি যদি ইমিগ্রেশন পলিসির ক্ষেত্রে দেখো, 7.5%। এবং তুমি যদি যুদ্ধ দেখো, অসুরক্ষিত কারা? সবচেয়ে অসুরক্ষিত হচ্ছে ছাত্ররা। নমস্কার সবাইকে। আমাদের এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই খোলা আড্ডাটা করতে চলেছি, এবং সেই জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে রয়েছেন আমেরিকা প্রবাসী বাঙালি সাংবাদিক শুভঙ্কর। আমাদের সঙ্গে শুভঙ্কর এর আগেও অনেক প্রোগ্রাম করেছে। অতএব শুভঙ্করের পরিচয় নতুন করে দিতে হবে না। কলকাতার ছেলে শুভঙ্কর আমাদের সঙ্গে দীর্ঘদিন সহকর্মী ছিলেন, বর্তমান কাগজে তিনি সাংবাদিকতা করেছেন, পরে এখন পাকাপাকি ভাবে আমেরিকা নিবাসী। শুভঙ্করকে নিয়ে আমরা যে অনুষ্ঠানটা করতে চলেছি সেটা হচ্ছে সাম্প্রতিককালে একটি খুব বিতর্ক দানা বেঁধেছে একটি সরকারি পোস্টারকে কেন্দ্র করে। সেই পোস্টারটিতে দেখানো হয়েছে একটি তাজমহলের ছবি, এবং তাতে উপরে লেখা রয়েছে ইন্ডিয়া, এবং তার সামনে জলে বেশ কিছু মানুষ স্নান করছে, যারা প্রায় মধ্যযুগের মানুষ। তাদের পোশাক আশাক বা ছোট ছোট করে দেওয়া হয়েছে, সেগুলো মধ্যযুগীয় সমস্ত মানুষ। আধুনিক ভারতের মানুষের সঙ্গে তাদের পোশাক আশাকের কোনো মিল নেই, এবং তার নিচে লেখা রয়েছে যে যারা ভারতীয়রা আমেরিকা থেকে ফিরে যেতে চায় দেশে, তাদের ফ্রি প্লেন টিকিট দেওয়া হবে, সেটা 2600 ডলার করে। এই 2600 ডলার সরকারিভাবে তাদের দেওয়া হবে। তারা সেই টাকাটা নিয়ে মানে মানে আমেরিকা থেকে বিদায় হবে। এইটা একটা অত্যন্ত অপমানজনক একটি সরকারি পোস্টার বলে মনে করছে ভারতের বিরোধী দলগুলো। তারা এটা নিয়ে এর মধ্যেই সোচ্চার হয়েছে। কংগ্রেস এটা নিয়ে টুইট করেছে, সাংবাদিক সম্মেলন করেছে। কিন্তু এ ব্যাপারে আমাদের সরকার, ভারত সরকার, যদি এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল বিজ্ঞাপন, কোনো প্রতিবাদ বা কোনো কিছু জানায়নি আমেরিকার কাছে। তো কিন্তু বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে তো বটেই, এবং এই উপমহাদেশের সমস্ত মানুষের কাছে। বিশেষ করে আমেরিকান সরকার যে নীতি নিয়ে চলছে, অভিবাসীদের ওখান থেকে এখান দেশে পাঠিয়ে দেওয়ার যে নীতি। আগে তারা খুব নৃশংস পদ্ধতিতে পায়ে শিকল বেঁধে ভারতীয়দের সেনা বিমানে চড়িয়ে পাঠিয়েছে। এবার তারা টাকা দিয়ে পাঠানোর কথা বলছে। তো এই বিষয়টিকে নিয়ে আমরা শুভঙ্করের কাছে আসছি আজকে। শুভঙ্কর এই বিষয়টিকে ব্যাখ্যা করবে, এবং এর পেছনে যে রাজনীতি এবং আমেরিকান যে সমাজের যে পরিবর্তিত পরিস্থিতি, এখন সমস্তটাই আমরা শুভঙ্করের কাছ থেকে জানবো আজকে। শুভঙ্কর, প্রথমেই তোমাকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত আমাদের আমাদের দর্শকদের পক্ষ থেকে। অনেকদিন পরে তুমি আমাদের এই চ্যানেলে এলে। তুমি এর মধ্যে অনেক ব্যস্ত ছিলে, দেশেও ঘুরে গেছো। তো যাই হোক, তোমাকে আমরা আজকে এই যে বিষয়টা, আমরা এই যে পোস্টারটা দেখলাম, এইটার প্রেক্ষিতে তুমি তোমাদের সমাজকে যদি একটুখানি আমাদের সামনে তুলে ধরে দেখাও। আচ্ছা, যেটা মূল কেন্দ্রবিন্দু আমাদের আলোচনার, যে আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি মানে হচ্ছে যারা ভিসাধারী বলো বা নাগরিকই বলো, যারা মার্কিন দেশে অভিবাসী বা ইমিগ্রেন্টস, তাদের বিভিন্ন দিকগুলো খতিয়ে দেখে। এটা হচ্ছে হোমল্যান্ড সিকিউরিটি। এবং এখন যে হোমল্যান্ড সিকিউরিটির যে বাহিনীটা গোটা আমেরিকায় কাজ করছে, অবৈধ কোটানকোট অবৈধ অধিবাসীদের তাড়ানোর জন্য, সেটা হচ্ছে ওই আইস আইস বলে, সেটা হচ্ছে ওই ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। সো এই আইসেরই বাবা সংগঠন হচ্ছে হোমল্যান্ড সিকিউরিটি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ যে একটা সরকারি বিজ্ঞাপনে তাজমহল। এখন তাজমহলের প্রশ্নটা হচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তুমি যদি কলকাতাকে দেখাতে চাও, তুমি একটা জাতীয় শনাক্তকরণ উম, আহ, এটা প্রতীকী সৌধ ছবি ব্যবহার বা করা হয়। দালান, হাওড়া ব্রিজ ব্যবহার করলে। হাওড়া ব্রিজ ব্যবহার করা তা হয়। আমি যেটা বুঝতে পারিনি বা অধিকাংশ মানুষ যেটা বুঝতে পারিনি, সেটা হচ্ছে যে
তুমি এমন একটা বিজ্ঞাপনে, এমন একটা বিজ্ঞপ্তিতে তুমি তাজমহলটাকে ব্যবহার করছো যেটার সাথে ভারতীয় সনাতন আত্মা বা ভারতীয় আহ চিহ্নিতকরণ, এর সাথে কোনো সম্পর্ক নেই। কারণ তোমার এই বিজ্ঞাপনটা হচ্ছে যারা অবৈধ অভিবাসী আছে তাদেরকে, তাদের সামনে একটা সুযোগ দেওয়া, আমরা তোমাদেরকে আগের মতো আর নৃশংসভাবে হাতে পায়ে শিকল বেঁধিয়ে পাঠাবো না, আমরা তোমাদেরকে 2600 টাকা করে টিকিট দিয়ে দেবো, তোমরা ফিরে চলে যাবে। তো এটার সাথে তাজমহলের সম্পর্কটা কি? এটা আমি বলবো যে এটার পেছনে, এই এই প্রজেক্টটার পেছনে রাজনীতি আছে, কিন্তু এই তাজমহলটা ব্যবহার করার পেছনে আমার মনে হয়েছে মার্কিনদের অজ্ঞতা কাজ করে। রেফারেন্সের জন্য আমি বলি, কয়েক মাস আগে ট্রাম্প ক্ষমতায় আসার পরেই টাইম ম্যাগাজিনে কোনো একটা কোম্পানি, সম্ভবত জাপানি কোম্পানি, হিতাচি বা এই ধরনের কেউ, কোনো একটা বিজ্ঞাপন দিয়েছিল যেখানে ভারতবর্ষের মানচিত্র ব্যবহার করা হয়েছিল কাশ্মীর ছাড়া। তো এটা যেটা হয়, এটা ওরা প্রচন্ড অজ্ঞানতা থেকে যে কোনো একটা অজ্ঞানতা, জায়গা এটা থেকে এর পেছনে ভারতবর্ষের মানচিত্র বদমাইশিও থাকতে পারে শুভঙ্কর, এটা এর পেছনে একটা থাকতেও বদমাইশির পারে, একটা থাকতেও থাকতেও পারে, পারে। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু ওই বিজ্ঞাপন আর এই বিজ্ঞপ্তি, ওটা ছিল বিজ্ঞাপন আর এটা হচ্ছে সরকারি বিজ্ঞপ্তি। এই সরকারি বিজ্ঞপ্তিতে কোনোভাবেই তাজমহল আসতে পারে না। এবং আপাতভাবে আমাদের মনে হচ্ছে যে এটা খুব ভদ্র পরিস্থিতি, আগের তুলনায়, যে শিকল বেঁধে একটা অনির্দিষ্ট গন্তব্যে পাঠিয়ে দাও, তারপর যে যার দেশ বুঝে নেবে সেখান থেকে যাবে। সেইখানে এটা আমার মনে পড়ছে অনেক দিন আগে সুব্রত মুখোপাধ্যায় যখন কলকাতা পুরসভার মহানাগরিক ছিলেন, তখন একটা অদ্ভুত ভাবে কলকাতা পুরসভার উপার্জন বাড়িয়েছিলেন। সেটা হচ্ছে যে একটা ছাড়, মানে গৃহস্থদের বাড়ির কর ছাড়, এই কর ছাড়টা এমন জায়গায় নিয়ে গিয়েছিলেন যে বলেছিলেন যে এইরকম জায়গার মধ্যে তোমরা যদি করগুলো দিয়ে দাও তাহলে তোমরা অনেক ডিসকাউন্টেড রেটে পাবে। তাতে দেখা গিয়েছিল হিউজ ইনকাম হয়েছিল কলকাতা পুরসভার। তো ঠিক সেরকম ভাবে এইখানে এই ধরনের হাতে পায়ে শিকল বেঁধে অন্য একটা দেশে নিয়ে যাওয়া, সেখানে একটা অনির্দিষ্ট গন্তব্যে সেই দেশের পেছনে কিছু খরচ করা, এগুলোর থেকে পার পার্সন $2600 অনেক বেশি সস্তা আমেরিকান গভর্নমেন্টের কাছে। এটা 1 নম্বর। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে এইটার আরেকটা বিষয় হচ্ছে, আগের বার মনে রাখতে হবে যে নোটিফিকেশন ছিল না। যেটা আমরা এই 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 এসআইআর চলছে না, এসআইআর একটা মামলা হয়েছে, খুব ভালো মামলা হয়েছে, যে নোটিফিকেশন ছিল না। তো আগের ঠিক। বার যেটা পাঠিয়েছিল আমেরিকান গভর্নমেন্ট, তখন কিন্তু কোন রকম নোটিফিকেশন ছিল না। এইবার কিন্তু সেই অর্থে আপাতভাবে ওরা একটা আনুষ্ঠানিক ব্যবস্থাটাকে স্বীকৃতি দিয়ে দিল যে এটা আমাদের প্রতিষ্ঠিত একটা সরকারি ব্যবস্থা, সরকারি বিজ্ঞপ্তি দিয়ে আমরা চালু করছি, এরপর কিন্তু আমাদের আর কোনো দায়িত্ব নেই। এই যে ব্যবস্থা, এই ব্যবস্থাটা কাজ করেছে। এবার এই ব্যবস্থাটাকে কেন্দ্র করে আমি যদি চলে যাই যে আমেরিকায় তাহলে অভিবাসীদের অবস্থা এখন তাহলে কিরকম, আমি বলবো অভিবাসী 2 প্রকার। আমরাও অভিবাসী, আমরা যারা আমেরিকা থেকে নাগরিকত্ব অর্জন করেছি আমাদেরকেও অভিবাসী বলা হয়। এখনো পর্যন্ত আহ, নাগরিকত্ব অর্জন অনেক দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা এশিয়ান আমেরিকান, সেই আমরা অর্থে আমেরিকান। আমেরিকার তো মূল নিবাসী কিছু নেই। হ্যাঁ, কেউ না কেউ, অভিবাসী সবাই কেউ কোনো নেই, না কোনো, কেউ না সবাই কেউ, কিন্তু অভিবাসী। ওরা সে তো ওরা ট্রাম্প তো থেকে আরম্ভ ওরা তো করে মানে এলন না। মাস্ক, হ্যাঁ, সবাই তারা অভিবাসী, কোথাও না কোথাও তারা সবাই অভিবাসী, কিন্তু ওরা সবাই এখন অভিবাসী। গায়ের চামড়ার রংটা দেখে, হ্যাঁ, হুম। দেখে বিচার করে। এখনো আমরা এশিয়ান আমেরিকান, কেন এশিয়ান আমেরিকান আমরা জানি না। কেন মানে তথাকথিত কোটানকোট, তথাকথিত কালো মানুষরা আফ্রিকান আমেরিকান, আমি জানি না। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এখানে জন্মাচ্ছে, এখানে কাজ করছে, তবু আফ্রিকান আমেরিকান কেন আমি জানি না। তো যাই হোক, তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে আমাদের ক্ষেত্রে, আহ, আমরা যারা বৈধ নাগরিক, আমাদের ক্ষেত্রে একটা সবচেয়ে বড় সমস্যা এখন আমেরিকার সামাজিক অস্বস্তি। আর 2 নম্বর বিষয় হচ্ছে যারা ভিসাধারী, যারা বিভিন্ন কাজের জন্য আমেরিকায় আছে, চাকরি নিয়ে আমেরিকায় এসছে বা পড়তে এসছে, তাদের ক্ষেত্রে আমেরিকায় থাকাটা অনিশ্চিত। এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। এবং প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা যত বিভিন্ন দেশে যত দূতাবাস আছে, সেই দূতাবাসে একটা নীতি চালু হয়ে গেছে, খুব আনুষ্ঠানিকভাবেই চালু হয়েছে, যে গো স্লো, মন্থর হও,
অনেক সময় তুমি আমেরিকায় আসতে চাইছো, বা কোনো কোম্পানি, ভারতের কোনো কোম্পানি তোমাকে আমেরিকায় পাঠাতে চাইছে, ধুর ওই ওই 6 মাস কে বসে থাকবে, তার থেকে অন্য অন্য কোনো ব্যবস্থা আমরা করে ফেলি। এইরকম একটা জায়গা থেকে তাদেরকে ডিসকারেজ করা হচ্ছে যে তোমরা আর আমেরিকায় আসার কথা ভেবো না। এবার এই যে ভেবো না, এই ভেবোনার পেছনে দুটো কারণ থাকতে পারে। একটা কারণ হচ্ছে আমেরিকা ধীরে ধীরে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে। আর 2 নম্বর বিষয় হচ্ছে ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি। ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল যে আমেরিকার সমস্ত ধরনের অপরাধ, সমস্ত ধরনের অর্থনৈতিক দুর্বলতার জন্য অভিবাসীরা দায়ী, এবং আমি এই সমস্যার সমাধান করে ছাড়বো। এবং সত্যি ট্রাম্প কিন্তু সেই জায়গা থেকে নির্বাচনী প্রতিশ্রুতি পালন করেছেন, যেটা বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে খুব বিরল ঘটনা। এত দ্রুত, এত এস্টাবলিশড ওয়েতে নির্বাচনী প্রতিশ্রুতি পালন করা আর দেখা যায়নি। সেই জন্য ট্রাম্পের এটা খুব জনপ্রিয়তা যদি সহজে দেখো, পালন করা যায়, কিন্তু যে নির্বাচনী প্রতিশ্রুতি পালন করতে গেলে মানুষকে চাকরি দিতে হয়, বা মেক আমেরিকা গ্রেট খুব এগেইন, কঠিন, সেগুলো খুব কঠিন সেগুলো সেটা, খুব কঠিন কাজ। সেগুলো সেগুলো খুব কঠিন। স্টান্টবাজি কিন্তু করাটা ওই খুব যে, সহজ, সেটা সব হ্যাঁ, দেশের এই এই রাষ্ট্রপ্রধানরাই করে থাকে। হ্যাঁ, এইবার আমি যাব, এইবার আমি হ্যাঁ। যাব পাবলিক পারসেপশন। তো এই যে তুমি করছো, তুমি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বললে, যেটা খুব সোজা। আমার বাড়িতে এসে ঝামেলা করছো, ঝামেলা মেটানোর প্রথম সহজ রাস্তাটা হচ্ছে তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। সহজ রাস্তা। তাহলে আর উকিল ডাকতে হবে না, আমার বাড়িতে বসে তোমার সাথে ডিবেট করতে হবে না, আর্গুমেন্ট করতে হবে না, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। সহজ রাস্তা। এবার প্রশ্নটা হচ্ছে, আমেরিকার মানুষ, আমেরিকা বলতে আনফরচুনেটলি আবার ফিরে আসবো আমি, দুটো আমেরিকা। একটা আমেরিকা যারা হচ্ছে গায়ের চামড়ার দিক থেকে আমেরিকান, আরেকটা আমেরিকা যারা গায়ের চামড়ার দিক থেকে আমেরিকান। তো আমরা যারা বাদামি চামড়ার আমেরিকান, আমাদের সাথে যেটা সাদা চামড়ার আমেরিকান, যারা মনে করে আমরাই একমাত্র আমেরিকান, তাদের সাথে ডিফারেন্সটা প্রচুর। এই কারণে, কারণ ওই আমেরিকানদের মধ্যে একটা পাবলিক পারসেপশন তৈরি হয়েছে, সুব্রত। পাবলিক পারসেপশন খুব ডেঞ্জারাস জিনিস। আমি তোমাকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ভালো মন্দের পরের কথা। এই যে পশ্চিমবঙ্গে যে এসআইআর চলছে, এসআইআর কেন করা হচ্ছে তা নিয়ে বিতর্ক আছে, কিভাবে করা হচ্ছে না, বিতর্ক করা আছে। হচ্ছে যে কারণ সেটা হচ্ছে বলা হয়েছিল ঘোষিতভাবে যে এখানে কোটি কোটি রোহিঙ্গা এবং বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এসে এখানকার জনবিন্যাস পাল্টে ফেলছে। কিন্তু এইটা কিন্তু পাবলিক কিন্তু পারসেপশন দেওয়ার চেষ্টা করা হয়েছে। ছিল, তুমি যে ছিল, পারসেপশনের কথা ছিল। বললে, কিন্তু হ্যাঁ। পরে দেখা গেল যে শুধু তাদের নয়। কারণ আমি বলছি, আমি যেটা বলতে চাইছি, যারা এসআইআর করলো, তারা কেন করলো, কিভাবে করলো, আমার বিচার্য বিষয় নয়। আমি এক্ষেত্রে উদাহরণ দিতে চাইছি। আমরা কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিষয় বললেন, যে এই এসআইআরটার একমাত্র প্রধান উদ্দেশ্য হচ্ছে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া। দিস ইজ দ্য পাবলিক পারসেপশন, এবং যেটা অবশ্যই বিজেপির বিপক্ষে যাবে। এই পাবলিক পারসেপশন সত্যি কি মিথ্যা পরের কথা। তুমি করছো এক মনোভাব নিয়ে, কিন্তু পাবলিক পারসেপশন অন্য হচ্ছে। আমেরিকায় যে পাবলিক পারসেপশন তৈরি হয়েছে, সুব্রত, সেটা হচ্ছে ট্রাম্প ঠিক বলেছেন, যদি যুদ্ধ করা যায়, যদি বেয়ারা দেশগুলোকে ঠান্ডা করে দেওয়া যায়, বিশেষ করে কোট আনকোট মুসলিম দেশগুলোকে একটা চাপের মধ্যে রাখা যায়, তাহলে আমেরিকা বৈদেশিক আক্রমণ থেকে মুক্ত থাকবে। 2, যদি অভিবাসীদের তাড়িয়ে দেওয়া যায়, তাহলে আমেরিকা দুর্বল অর্থনীতি থেকে মুখ তুলে দাঁড়াবে। এটা আমেরিকার তথাকথিত আমেরিকানদের কাছে এটা অত্যন্ত বিশ্বাসযোগ্য। এবং তুমি যদি সামগ্রিকভাবে পিউ রিসার্চ ইনস্টিটিউটের সার্ভেটা দেখো, তুমি দেখতে পাবে সামগ্রিকভাবে গত 3 মাসে 1.5% পপুলারিটি বেড়েছে সামগ্রিকভাবে ট্রাম্পের। কিন্তু তুমি যদি ইমিগ্রেশন পলিসির ক্ষেত্রে দেখো, 7.5%। এবং তুমি যদি যুদ্ধ দেখো, 3.5%। এটা প্রমাণ করছে যে এই পারসেপশন কিভাবে দাঁড়িয়েছে। এবারে এই পারসেপশনের ফলিত অবস্থাটা কি? ফলিত অবস্থা এই, যে আমাদের সমস্যা হচ্ছে, আমি যদি আজকে ভারতে যাই, আমার কাছে আমেরিকান পাসপোর্ট, কোনো ভারতবাসী আমাকে সন্দেহ করবে না গায়ের রং। ও ভাববে আমাদের অন্যদের মত, ওদের মতো আমিও ভারতীয়। আমেরিকার সমস্যাটা হচ্ছে, আমি রাস্তায় বেরোলেই যে কেউ বুঝতে পারবে যে আমি আমেরিকান নই, কোট আনকোট আমেরিকান নই। সে আমার ভিসা থাকুক, আমার আমেরিকান পাসপোর্ট থাকুক,
ডাজ নট ম্যাটার, আমি আমেরিকান নই সহজে চিহ্নিত করা যায়। এবং এই চিহ্নিতকরণের যে প্রভাব, সেটা আমরা আমার সঙ্গে আমি 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 জানি এখানে বসে আমেরিকায় বসবাসকারী বহু বাঙালি এই অনুষ্ঠান শুনছে, তারা একমত হবেন যে আজকে থেকে 5 বছর আগের যে আমেরিকা আমরা দেখেছিলাম, সেই আমেরিকা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে। যে ওয়েলকামিং আমেরিকা, যে স্বাগতম নীতির আমেরিকা চেঞ্জ হয়ে যাচ্ছে। শুধু সরকারি পর্যায়ে নয়, আশ্চর্যজনকভাবে বেসরকারি পর্যায়ে সুবিধে হচ্ছে যে এইখানে তুমি একটা বেসরকারি জায়গায় ফোন করছো একটা মাল্টি ন্যাশনালকে, তুমি একটা পারচেস করেছো, সে পারচেসটা ভালোভাবে কাজ করছে না, তুমি ফোন করেছো, তারা তো সত্যি কথা বলতে কি, আমার ইংরেজি শুনলেই বুঝতে পারছে আমার অ্যাকসেন্ট, ওরা পরিষ্কার বুঝতে পারছে আমি কোটান কোট আমেরিকান নই। বুঝেছো? এই জিনিসগুলো লোকে কেন বলে না কলকাতায় গিয়ে, আমি বুঝতে পারি না। ওরা সহজে আমাদেরকে চিহ্নিত হয়ে যাচ্ছে আমরা। 1 নম্বর, চোখে না দেখলে অ্যাকসেন্টে, 2 নম্বর, চোখে দেখলে গায়ের রঙে। তখনই ওদের একটা অন্য দৃষ্টিভঙ্গি পালন হচ্ছে। হয় আরে তোমরা আর কতদিন, এই তো আছো, চলে যাবে। এইটা এবং এইটা খুব ইম্পর্টেন্ট কথা বললে তুমি, খুব ইম্পর্টেন্ট গুরুত্ব, মানে এটা আমরা আমাদের দেশে যেটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক যেভাবে শুধু মুসলিম সম্প্রদায়, কিছুটা খ্রিস্টান সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়, তো মূলত মুসলিমদের উপরে আমাদের একটা পারসেপশন তৈরি করার চেষ্টা হয়েছে যে এটা রাষ্ট্রটা এরাই জঙ্গি। হিন্দুত্ববাদী রাষ্ট্র। হ্যাঁ, এটা হিন্দুত্ববাদী রাষ্ট্র, এবং সেখানে দাড়ি বা টুপিওয়ালা সমস্ত মানুষই দ্বিতীয় শ্রেণীর নাগরিক। এখানে দ্বিতীয় শ্রেণীর নাগরিক, সে সংবিধান বা খ্রিস্টানটা অত যাই। সহজে বোঝা যায় না। হ্যাঁ, খ্রিস্টানদের অতটা ভারতবর্ষে বোঝা খ্রিস্টান, যাচ্ছে না, কিন্তু কিন্তু আমাদের মতো মুসলিমদের, মুসলিমদের হ্যাঁ, অবস্থা তো মুসলিমদের অবস্থা ঠিক তুমি যেখানে এটা বলছো, তো ওখানেও সেই পারসেপশনটা তৈরি করা হয়েছে গত এই ট্রাম্পের শাসনকালে, এই গত 2 বছরে, যে 1.5 বছরে, যে সেখানে মাগারা যারা মনে করছে যে আহ, যারা এই বাদামি চামড়ার মানুষ, তোমরা যারা, তারা যাই হোক, যে কন্ট্রিবিউশনে থাকুক, যতটা তোমরা আমেরিকানি হয়ে ওঠো, কয়েক প্রজন্ম ধরেও হয়ে উঠলে, তোমরা সেখানে অনভিপ্রেত এবং দ্বিতীয় শ্রেণীর নাগরিক। ভারতে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বলে যাদের চিহ্নিত করা হচ্ছে, তাদের উপর নানা রকম অত্যাচার, শারীরিক নিগ্রহ এবং মানসিক নিগ্রহ, এটা চলছে, এবং তা নিয়ে বিভিন্ন সমীক্ষা, রিসার্চ করা হচ্ছে, এবং সেগুলো সামনে আসছে, এবং ঘটনা তো সামনে আসছেই। আমি তোমার কাছে জানতে চাইবো, ঠিক তোমরা, ঠিক সেরকম আমেরিকায় ঠিক কি ঘটছে? এরকম কোনো মানসিক বা এরকম কোনো শারীরিক নিগ্রহের কি কোনো ঘটনা সামনে আসছে? তোমাদের তোমাদের কি অভিজ্ঞতা, তোমরা কি অভিজ্ঞতা পাচ্ছ এখানে? আচ্ছা, শারীরিক ব্যাপারটা খুব আপেক্ষিক ব্যাপার। তুমি কোথায় আছো শারীরিকভাবে? আমরা সাধারণত যারা আমরা সম্পন্ন বাঙালি, প্রতিষ্ঠিত বাঙালি আমেরিকায়, তো আমরা এমন কিছু জায়গায় থাকি আমেরিকার, বড়লোকদের জায়গা, আমি নির্দ্বিধায় বলছি, আহ, সুরক্ষিত জায়গা, বড়লোকদের জায়গা। সেটাতে আমি একটু পরে আসবো, সেটার একটা ভয়ঙ্কর খারাপ দিক আছে, পরে বলছি। প্রথমে তোমার প্রশ্নটার উত্তর দিই। সুরক্ষিত আমরা। অসুরক্ষিত কারা? সবচেয়ে অসুরক্ষিত হচ্ছে ছাত্ররা। এই যে ছাত্রদেরকে অথচ ওখানে আক্রমণ প্রচুর হচ্ছে গত লাখে লাখে ছাত্র প্রচুর, রয়েছে ভারতে। হ্যাঁ, এখন বাবা মারা ভয় পেয়ে গেছে। আমি যেটা অনেক দিন আগে থেকে আমার বন্ধুদেরকে বলছিলাম, এখনের বাবা মারা একটু ভয় পেয়েছে। 40% কমেছে আমেরিকায় আসা ভারতীয় ছাত্রের সংখ্যা, 40% কমেছে। এখন ওরা ভয় পেয়েছে, কিন্তু ওরা বলছে যে এটা এটা ডাকাতি। ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে, হাঁটছে, সাইকেল নিয়ে যাচ্ছে, ডাকাতি। আরে ডাকাতি কি? কে জানে যে একটা ছাত্রের কাছে $100ও পাওয়া যায় না, তারা $10, $15 স্ট্রাগল করে, ভয়ঙ্কর স্ট্রাগল করে। এখানে এসে পড়তে এসে স্কলারশিপের বাইরে তাদেরকে ইউনিভার্সিটির কোনো একটা বুক স্টোরে বা কাফেতে কাজ করতে হয়। তারা স্ট্রাগল করে প্রতিদিন। তার কাছে ডাকাতির জন্য করবে এরকম মূর্খ কেউ আমেরিকাতে নেই। পরিষ্কার হেড ক্রাইম, পরিষ্কার এটা ঘৃণাজাত ভারতীয় বা আক্রমণ। বাংলাদেশি ছাত্রদের দেখে, গায়ের রং দেখে তারা, চামড়া, চামড়া। চামড়া দেখে। শ্রীলঙ্কাকেও মেরে ফেলছে, হ্যাঁ, শ্রীলঙ্কাকেও মেরে ফেলছে, ভাবছে ভাবছে ভারতীয়। তো হ্যাঁ। এই যে ব্যাপারটা, তারা দৈহিকভাবে অরক্ষিত, কিন্তু তাদের কিন্তু একটা সেফগার্ডও আছে। যেমন সত্যি কথা বলতে কি, যে এগুলো তো আহ, আমি একজনকে ঘৃণা করি মনে মনে, আর একজনকে ঘৃণা করি বলে তাকে দুটো থাপ্পড় মারবো, এই দুটো তো আলাদা মানসিকতা, এবং দুটো ম্যান টু ম্যান ভ্যারি করে। তো
আমেরিকার বহু বিশ্ববিদ্যালয়ে এখনো সেই সেট আপ আছে, নিরাপত্তা প্রহরা ব্যবস্থা আছে, ক্লোজ সার্কিট টিভি আছে, ভেতরে কার্ট আছে, কার্ট মানে গল্ফ কার্টের মতো, যেখান থেকে তোমাকে মানে ক্লাসরুম থেকে অনেক সময় রাত্রি হয়ে গেলে ডর্মে বা হোস্টেলে ফিরিয়ে দেয়, আছে। কিন্তু আমার মনে হয়েছে সুব্রত, আমাদের ক্ষেত্রে সবচেয়ে বড় যেটা সমস্যা সেটা হচ্ছে যে মানসিক এবং সামাজিক। ওরা বলতে একটি তুমি এখানে ছাত্র, বোঝাচ্ছ যারা যারা ওখানকার সম্পন্ন জায়গায় থাকে, যারা হ্যাঁ ছাত্র হ্যাঁ, নয়। হ্যাঁ, এবার ছাত্র এবার নয় হ্যাঁ, আমাদের, দ্বিতীয় শ্রেণীটা। হ্যাঁ, হ্যাঁ, দ্বিতীয় শ্রেণীটা, তার কারণ দ্বিতীয় হচ্ছে যে ছাত্রদের হচ্ছে এটা। ছাত্রদের হচ্ছে কারণ যে ছাত্র ধরো একটা দুর্ভাগ্যজনক ভাবে তার যে পিআই বা তার যে গাইড হলো, সে দেখা গেল বর্ণবিদ্বেষী, বা বর্ণভিত্তিক। তার যে ডিন সে দেখা গেল বর্ণবিদ্বেষী, তখন ছাত্র তাদেরকে পিছিয়ে দেওয়া, তাদেরকে কম সুযোগ সুবিধা দেওয়া, এই যে মানসিক নির্বাচন, এটা কিন্তু তুমি বলতে পারো না। একটা জায়গায় গিয়ে দেখা যাবে যে আমি গিয়ে দাঁড়ালাম, আমার পেছনে দাঁড়িয়ে আছে একটি সাদা আমেরিকান, ঠিক আছে, সেটা আমি তো সেটা ঠিকই, পরিষ্কার বুঝতে ঠিকই। পারলাম যে এটা যেটা আমার আমাদের দিকে ও এখানকার যেভাবে, ইউনিভার্সিটি গুলোতে বা অনেক কর্মক্ষেত্রে, যেটা দলিতরা বা মুসলিমরা এখানে যেটা, দলিতদের হয়, হ্যাঁ, দলিতদের যাদের হয়, সেটা হ্যাঁ, সরাসরি শারীরিক হয় না, কিন্তু নানা রকম ভাবে হ্যাঁ, তাদের নানা এবং সমস্যা যত ফেস করতে হয়। শারীরিক হলে একটা সুবিধে হচ্ছে, কোট আনকোট সুবিধে বলাটা ঠিক না, কিন্তু সুবিধে হচ্ছে যে সেটা নিয়ে একটা আপ্রোর হয়, সেটা নিয়ে একটা স্টারিং হয়। ঠিক। মানসিক হলে তো তুমি একটা দলিত ছাত্রকে ভারতবর্ষে যতক্ষণ না পর্যন্ত তুমি ব্যাপক র্যাগিং করছো, ততক্ষণ সে না করে অভিযোগ, না করে শারীরিক কোনো ক্ষতি হওয়া পর্যন্ত কোনো অভিযোগ, শারীরিক ক্ষতি হলে সে অভিযোগ করতে যায়। ঠিক সেভাবেই এখানে র্যাগিংটা চলতেই থাকে, বুলিংটা চলতেই থাকে। আমি কোনোভাবে প্রতিষ্ঠিত করতে পারবো না, হেই, এই যে আমেরিকানটা দাঁড়িয়ে আছে, তার তার সঙ্গে একটা দোকানের লোক যে ব্যবহার করছে, আমার সাথে সেটা করছে না, এটা আমি কিভাবে প্রমাণ করব যতক্ষণ না পর্যন্ত তুমি আমাকে চাক্ষুষ দেখছো ওর ওর বডি ল্যাঙ্গুয়েজটা। আমার মনে হয়েছে যে আমেরিকার ক্ষেত্রে ট্রাম্প, বাইডেন এই সব ছাড়িয়ে, আমি বলে দিচ্ছি, হয়তো ট্রাম্প এখনো পর্যন্ত কোনো সুযোগ নেই, কিন্তু ধরা যাক তর্কের খাতিরে যে এরপরে একজন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট হলেন, কিন্তু ততদিনে সুব্রত আমেরিকাতে কিন্তু ট্রাম্প মডেল সেট আপ হয়ে গেল, যে ঠিক, একদম ঠিক, অভিবাসীরাই আমাদের সমস্ত চাকরি লুটেপুটে খাচ্ছিল। এবং তুমি যদি দেখো, আমি খুব গর্বের সঙ্গে বলি, আমরা যারা বাঙালিরা, বাঙালিটাই বারে বারে বলছি, ভারতীয়রা তো বটেই, বাঙালিরা যারা এখানে আমেরিকায় আছি, পড়াশোনা করে এসেছি, ভালো চাকরি করছি, এবং আমাদের আমাদের জীবন নীতিটা খুব ভালো। আমরা যদি 100 টাকা পাই, আমরা 20 টাকা অবসরের জন্য রাখবো, 20 টাকা দিয়ে এন্টারটেনমেন্ট করব, 20 টাকা দিয়ে খাবো দাবো, আর বাদ বাকি দিয়ে আমি আমার জীবনটাকে বেটারমেন্ট করব। এখানে প্রত্যেকটা অভিবাসীর, বাঙালি, 7 মহলা বাড়ি, 3 গাড়ির গ্যারেজ, মার্সিডিজ, বিএমডাব্লিউ, লেক্সাস, তার পাশের বাড়ির লোকটা পেচেক টু পেচেক বেঁচে থাকে। এটা 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 কিন্তু ওদের জাতিগত জাতিগত প্রবণতা। ওরা কিন্তু আমাদের মতো ওই সেভিং করলাম কতটা, সেভিং করলাম কতটা, কতটা বিরাট দেখালাম তা না, ওরা পেচেক টু পেচেক, এই যা পেয়েছি বিক্রি করে দিলাম। একটি আফ্রিকান আমেরিকান মেয়ে আমার সঙ্গে যে চাকরি করে, আহ, কি বলবো, আহ, বলা যায় না এরকম মাইনে পায়, বলা যায় না এরকম খারাপ মাইনে পায়। তো তারা একটা উইকেন্ডে দেখি তারা চুল সেট করে এলো, চুল সেট করে এলো $80, যেটা দিয়ে ওর সারা বছর সারা মাসের গ্রসারি। ওরা কিন্তু ভাবে না, কিন্তু তখন কিন্তু ওরা তলিয়ে ভাবে না, আরে আমাদের যে জীবনযাপন, আমাদের যে জীবনচর্চা, তার সাথে অভিবাসীদের জীবনচর্চার পার্থক্য আছে। ও পাবলিক পারসেপশন হচ্ছে এই, এই দেখো, ট্রাম্প তো ঠিকই বলে, আমরা পারি না, তোমরা বিদেশে যাচ্ছ, ডেস্টিনেশন ওয়েডিং করছো, 7 মহলা বাড়ি করছো, 3টে গাড়ির গ্যারেজ করছো, মানে প্রিমিয়াম লেভেলের গাড়িগুলো নিয়ে বেরোচ্ছ, ছেলে বেরিয়ে যাচ্ছে, মেয়ে বেরিয়ে যাচ্ছে, ছেলে হার্ভার্ডে পড়ছে পয়সা দিয়ে, মেয়ে চলে যাচ্ছে কলম্বিয়াতে পড়তে, এগুলো কি, আর আমরা কেন এসব কিছু পারছি না? তারা কিন্তু ভাবে এইটাই, যে তাহলে ট্রাম্পই ঠিক, এরাই সব লুটেপুটে খাচ্ছে। যেভাবে আজকে থেকে 25 বছর আগেও আমরা কলকাতায় আমাদের মারোয়ারি বন্ধুদের বলতাম, তোরা এসে আমাদের লুটেপুটে খাচ্ছিস, একদম পরিষ্কার সেই চিত্রটা এখন আমেরিকায় তৈরি হয়েছে, যেখান থেকে সুব্রত ফিরে আসার আর কোনো উপায় নেই। তার কারণ এই পাবলিক পারসেপশন একেবারে হিট,
সোসিও ইকোনমিক্যালি তারা নিজের চোখে দেখছে যে অভিবাসীরা এখানে খুব ভালো আছে এবং তারা খুব ভালো নেই, এটা দেখতে পাচ্ছে। তো এইটা দেখে ট্রাম্প যেটা বলেছে সেটা তাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। এইখান থেকে যদি তুমি আসো, আমি চলে আসবো এই তাজমহলের ছবিটার। তুমি আজকে তাজমহলের ছবি নিয়ে এত আলোচনা হচ্ছে, নির্বাচনী প্রচারের সময় দেশের হবু প্রেসিডেন্ট এবং প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিল যে ইন্ডিয়ানরা ওরা তো বাদরের ব্রেন খায়। ইন্ডিয়ানদের সম্পর্কে এই ধারণা। তো তুমি আমাদের সেই জীবনচর্চা জানো ধারণার না। একটা প্রকাশ কিন্তু এই ছবি তাজমহলের নিচে রয়েছে, যে মধ্যযুগীয় কিছু একদম মানুষ এটা বিচ্ছিন্ন, ওখানে একদম পুকুরে স্নান করছে। হ্যাঁ। রাইট, বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটা একটা প্রক্রিয়া চলছে সুব্রত, এটা একটা প্রক্রিয়া চলছে। এবং ট্রাম্প অল সেট টু রেজিস্ট ইমিগ্রান্টস। তাতে আমেরিকার ক্ষতি বলতে যারা বলছে না আমেরিকার ব্যাপক ক্ষতি টতি হচ্ছে, কি করবে, আমেরিকার তো অত স্কিল্ড ইঞ্জিনিয়ার নেই। আমি রিসেন্ট পড়ছিলাম, ওয়াশিংটন পোস্টেই বেরিয়েছে এইটা। আহ, ওই ভদ্রলোকের নাম অপরিসীম ঘোষ, ববি ঘোষ বলে পরিচিত, ডেমোক্র্যাট, লেখেন মাঝে মধ্যে। তো দেখা যাচ্ছে উনি বলছেন যে এই যে ওরা যেটা পরিকল্পনা করে নিয়েছে সেটা হচ্ছে যে এই যে ভিসা থেকে লক্ষ লক্ষ ডলার তারা রোজগার করতো, সেটার বিনিময়ে তারা গোল্ড কার্ড বিক্রি করছে, যেটা আমেরিকান, অলমোস্ট আমেরিকান সিটিজেনশিপ কোটি কোটি ডলারে বিক্রি করছে। এবং বিভিন্ন দেশের বহু শিল্পপতি তারা লাইন দিয়ে বসে আছে। 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে যে তারা হিসেব নিকেশ করে দেখেছে যে আমরা যদি কোনো একটা নতুন প্রজেক্টের জন্য ট্রেনিং চাই, আমরা কেন লোক এনে এখানে পুষবো? ওদেরকে আনবো, 3 মাসের জন্য আনবো, এখানে একটা 5 তারা হোটেলে রাখবো, 3 মাস আমাদের এমপ্লয়ীদের ওরা শিক্ষা দীক্ষা দেবে, ভেগে চলে যাবে। তোমার আমেরিকায় থাকার কি দরকার আছে? দেশে গিয়ে থাকো, তুমি ট্রেনিং দিয়ে চলে যাও। 2 নম্বর। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে অফশোর। আমেরিকার আমি দেখছিলাম 17টা মাল্টি ন্যাশনাল কোম্পানি ভারতবর্ষে অফশোর তৈরি করেছে। এইখানে একটা ইঞ্জিনিয়ার, যে কম্পিউটার ইঞ্জিনিয়ার, যে ম্যানেজমেন্ট বা সেলসে চলে গেছে, আলটিমেটলি তাই হয় এখানে। এখানে যারা ইঞ্জিনিয়ার হয়ে আসে আর কেউ আর ইঞ্জিনিয়ারিং এ থাকে না, ওই মুখে কি বলে জানি না, তারা সব হয় সেলস নয় মার্কেটিং, ব্যাচো। তো সেইখানে যারা যায় তাদেরকে মাসে 250,000 ডলার, বছরে 250,000 ডলার মায়না দেয়। সেক্ষেত্রে এই ববি ঘোষ লিখছে যে 100,000 ডলারে ভারতবর্ষে 5 জন স্টাফ নিয়ে একটা অফশোর অফিস চলছে। তো ওখানে বসে ওরা কাজ করাবে, ভারতীয়দের দিয়ে দিয়ে নিয়ে চলে আসবে। ইয়ে, কোনো ক্ষতি নেই, আমেরিকানদের কোনো ক্ষতি নেই। লাভটা হচ্ছে এই, সেটা হচ্ছে যে ওরা গর্ব করে বলতে পারবে যে আমরা আমরা ধীরে ধীরে আমাদের এই ডুবন্ত অর্থনীতিটাকে কিভাবে চলে এলাম। এবং সেক্ষেত্রে ডেফিনেটলি অভিবাসী মুক্ত হয়ে গেলে আমেরিকার তো চাকরি বাড়বে, আমেরিকান লোকদের চাকরি বাড়বে, তারা বলবে এই তো চাকরি পাচ্ছি। এই পদ্ধতিটা অলরেডি সেট আপ হয়ে গেছে, এটা থেকে আর ফেরার কোনো রাস্তা নেই। এবং এই যে বিভিন্ন দূতাবাসগুলোতে আগে যখন রিনিউয়ালের H1B ভিসা, যেটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখানের ভিসাধারী আমেরিকানদের ক্ষেত্রে, ওরা তো রিনিউয়াল না করলে কোথাও যেতে পারবে না। তো রিনিউয়ালের ডেট পাচ্ছে না। ডেট পাচ্ছে না মানে, ডেট পাচ্ছে না মানে কি, যে ডেট আগে পেত 3 মাসে, এখন 9 মাস, 10 মাস, 12 মাস, মানে ডিসকারেজ করছে। বিরক্ত হও, দেশে ফিরে চলে আসো। এবং তার জন্য কি এটা ওরা মুখে বলছে যে বিভিন্ন ভারতীয় দূতাবাসগুলোতে কর্মীর সংখ্যা কমেছে। কর্মী সংখ্যা একদম কমেনি, যা কর্মী সংখ্যা ছিল তাই আছে। এটা ওদের একটা অলিখিত কৌশল যে তোমরা স্লো ডাউন করো, তোমরা স্লো ডাউন করে দাও। তোমরা তো কাউকে রিফিউজ করার থেকে অনেক ভালো পদ্ধতি হচ্ছে স্লো ডাউন করে দাও। প্রচুর ঘোরাও বাবা মা অন্তত, যারা, বারবার ঘোরাও, তো এই যে, ভোগান্তির মধ্যে হ্যাঁ ফেলো না। ঘোরাও, তো এগুলোকে তো তুমি প্রমাণ করতে পারবে না। কিন্তু হাউ কাম এখানে আমাদের যারা কম্পিউটারের ওই আইটি আইটি ভাইটি বলি আমরা, আইটি ভাইটি যারা এসে H1B ভিসাতে ঢুকে পড়ছে, এবং ঢুকে পড়া মানেই সুব্রত, আমি নিজেদের নিন্দা করব, ঢুকে পড়া মানেই হচ্ছে আসল মতলবটা হচ্ছে আমেরিকায় সপরিবারে থেকে যাওয়া। ট্রাম্প ধরে ফেলেছে এটা, এবং ধরে ফেলে তারা এখন তীব্র অনিশ্চয়তায় ভুগছে। আমি জিজ্ঞেস করি ওদেরকে যে কেন এদের প্রত্যেকের দেশে ফিরে গেলে ওই কোম্পানিতে চাকরি পেয়ে যাবে যারা নাকি ইতিমধ্যে চেঞ্জ করে ফেলেনি। কগনিজ্যান্টের হয়ে এখানে এজেন্সি হয়ে এসছে, একটা এজেন্ট হিসাবে কাজ করছে, এবং ভিসা মনে মনে মতলব করছে যে থেকে যাবো। আমি তাদেরকে বলি দেশে ফিরে চলে যাও। এই প্রতিদিনের অনিশ্চয়তা কিভাবে আছে থাকছে, এবং সেই সুযোগটা আমেরিকাও নিচ্ছে।
তো কাজেই আমি বলবো, তুমি যদি আমাকে সাম আপ করতে বলো, যে তাজমহল থেকে শুরু করে, যুদ্ধ থেকে শুরু করে, অভিবাসন নীতি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কোট আনকোট আমেরিকানদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য লেগেছে। আর আমাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে এই কারণে যে আমরা উপায়ান্তর না দেখে ফিরে চলে যাব, অনেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কিন্তু আমরা যারা থাকবো, আমরা যারা নাগরিক, আমাদের কি হবে? আমরা তো এই বৈষম্য, এই বিদ্বেষ, এসবের মধ্যে কতদিন আর ভালোভাবে থাকতে পারবো আমরা জানি না। তো আমেরিকার খুবই চিন্তার বিষয় এটা, প্রশাসনিকভাবে, হ্যাঁ। খুবই প্রশাসনিকভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমি মনে করি তার থেকেও বেশি মার্কিন সমাজ আমাদের কাছে অনেক দূরের নক্ষত্র হয়ে যাচ্ছে, অনেক যেটা আমরা অপরিচিত কোনোদিন সমাজ হয়ে গেছে, হ্যাঁ। ঠিক। সমাজ হয়ে যাচ্ছে। খুবই সুন্দর তুমি বিশ্লেষণ করলে। আমি এর সঙ্গে আমার মনে হয় দর্শকদের আমি একটা ছোট্ট একটু একটু ইনপুট দিয়ে দিতে, একটা অ্যাড করি। এটা আমার মনে হুম, হয় যে হুম। এই যে যারা এখানে আমেরিকান সমাজের মধ্যে মিলেমিশে থাকতে চেয়েছিলেন, এখান থেকে যারা গেছেন, শুভঙ্করদের মতো আরো অনেক মানুষেরা যারা থেকেছেন, তাতে তাদের নিয়ে আমেরিকান সরকারের এখন যে নীতি, সেই নীতি তো তারা আগে থেকে জানতেন না, এবং তারা সেই নীতিটা বুঝতে পারেননি, এবং তারা আজকে যে সমস্যায় পড়েছেন সেই সমস্যাটা তারা মেনে নিতে তাদের সত্যিই কষ্ট হচ্ছে। এবং তাদের এখন একটা স্থায়ী, তারা সেখানে পরিকাঠামো তাদের তৈরি হয়ে গেছে, তাদের সন্তান, তাদের সমস্ত কিছুই এখন ওখানে। অতএব সেখান থেকে ফিরে আসাটাও দেশে খুবই সমস্যার। এটা যেমন একটা দিক আছে, তেমন এটাও ঠিক যে ভারতীয়দের গায়ের রং, চামড়ার রং দেখে যেটা শুভঙ্কর বলল, তাতে খুব আপত্তি আমেরিকানদের আছে। কিন্তু আম্বানিদের টেক্সাসে যে তেল শোধনাগার হবে, সেখানে বিনিয়োগে কিন্তু আমেরিকার কোনো আপত্তি নেই। অতএব টাকার কোনো রং আমেরিকানদের নেই। চাকরি হবে। হ্যাঁ, তাদের আমেরিকানদের চাকরির জন্য ভারতীয়দের, তাদের গায়ের রং যাই হোক, মুকেশ আম্বানির গায়ের রং যাই হোক, বা ওখানে আদিত্য বিড়লা গ্রুপ সব থেকে বড় বিনিয়োগকারী, বা তাদের যে বিনিয়োগ প্রচুর ওখানে, সব থেকে বেশি হয়তো ভারতীয়দের মধ্যে আদিত্য বিড়লা গ্রুপের, তাদের টাকায় আমেরিকানদের কোনো আপত্তি নেই। সেখানে তারা আরো বেশি ওয়েলকাম করছে। এবং টেক্সাসে বড় সব থেকে বড় তৈল শোধনাগার তৈরি হচ্ছে, ট্রাম্প ঘোষণা করে দিয়েছেন, সেখানে তাদের কোনো আপত্তি নেই। আপত্তি শুধু সাধারণ মানুষের ক্ষেত্রে। তো এটা আমি শেষকালে যোগ করে দিলাম, আমার মনে হলো যে হয়তো প্রাসঙ্গিক হবে আজকের এই প্রসঙ্গের সঙ্গে। একশো অত্যন্ত বার, ভালো। একশো বার। অন্য অন্য সব ক্ষেত্রে আমি ভারতের ওপর শুল্ক চাপাচ্ছি, হ্যাঁ, শুধু শুল্ক চাপাবো না যদি তুমি যুদ্ধাস্ত্র কেনো। যুদ্ধ যুদ্ধ অস্ত্র কেন, এটা, এটা হ্যাঁ। তো খুব স্বাভাবিক। একদম তো এই একটা সুন্দর একটা আলোচনা আমরা আজকের এই কোলারটা করলাম। শুভঙ্কর, তোমাকে অনেক ধন্যবাদ। খুব সুন্দর একটা বিবরণ তুমি দিলে, একটা চিত্র আঁকলে বলা যেতে পারে এই মার্কিন সমাজে যারা ভারতীয় বা বাংলাদেশি, বা যারা এই উপমহাদেশের মানুষ রয়েছেন, যারা আজকে আপনারা এই অনুষ্ঠানটা দেখলেন, একটা আমার মনে হয় আপনাদের মনের মধ্যেও অনেক কিছু ভাবনা, চিন্তা চলে আসবে, এবং তার আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের ভাবনার কথা লিখবেন। এবং সেই সঙ্গে আমাদের এই চ্যানেল, আমার এই সুব্রত বসু জার্নালিস্ট চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখলে আমরা এই ধরনের অনুষ্ঠান করতে আরো উৎসাহ পাবো। শুভঙ্কর, তোমাকে আবার ধন্যবাদ, এবং যারা এই অনুষ্ঠান দেখলেন সবাইকে ধন্যবাদ এবং নমস্কার।